আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে অবগত যে করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি। কিন্তু তোমাদের পড়াশোনাকে আরো বেগবান করার লক্ষ্যে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলোকে সমৃদ্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা জানো, বরাবরের মতো এবারও আমি ব্যবসা শাখার শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা স্লাইডে কিছু ছবি দেখে নেই। প্রথম ছবিটি আমরা দেখছি মাছ চাষ, অর্থাৎ কিছু মৎস্য শ্রমিক জেলেদেরকে মাছ চাষ করার ছবি আমরা দেখতে পাই। অপর একটি ছবিতে আমরা মুরগি পালন করার চিত্র দেখতে পাই। আরেকটি ছবিতে একটি নার্সারি অর্থাৎ ফুলের চাষ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। সুতরাং তোমরা সকলে বুঝতে পারছো যে আজকে আমি ব্যবসায় উদ্যোগ বিষয়ের কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ আত্মকর্মসংস্থান। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাস শেষে আমরা কোন বিষয়গুলো জানতে পারবো? আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান তোমরা জানো যে সমাজ ও দেশ যদি উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাহলে ওই সমাজ ও দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। অর্থাৎ সমাজ দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি হবে, সেই সমাজ ও দেশে অর্থনৈতিকভাবে তত উন্নতি লাভ করবে। বাংলাদেশে আত্মকর্মসংস্থানে সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এ সকল সংস্থা ভূমিহীন, বিত্তহীন জনগণকে আত্মকর্মসংস্থানমূলক কাজ গ্রহণে উদ্বুদ্ধকরণ, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দান, ক্ষুদ্র ব্যবসা স্থাপনের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণ ব্যবহার ও তত্ত্বাবধান প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দুস্থ লোকদের আয়ের সুযোগ সৃষ্টি করছে। এগুলোর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, নট্রামস উল্লেখযোগ্য। আমরা এই আত্মকর্মসংস্থানে সহায়ককারী প্রতিষ্ঠানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী স্লাইডগুলোতে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, একটি দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে সেই দেশের বেকার সংখ্যা কমিয়ে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করাটাই হবে সবচাইতে উত্তম কাজ। আর এই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য যে অনেক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা অনেকেই জানি না। যার কারণে আত্মকর্মসংস্থানের বিষয়টি নিয়ে আমরা অনেকেই চিন্তা করি না। তাই যদি দেশ এবং জাতির উন্নতি চাই, তাহলে সেই দেশ এবং জাতির নাগরিককে
আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে এবং আত্মকর্মসংস্থানে যদি উদ্বুদ্ধ হয়ে অনেক উদ্যোক্তার সংখ্যা বাড়ে, তাহলে সেই দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের জানা উচিত কোন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একটি দেশের নাগরিকদের বা একটি দেশের জনগণকে আত্মকর্মসংস্থানে সহায়ক ভূমিকা পালন করে। এসো আমরা সেই বিষয়গুলো জেনে নেই। আমরা পূর্বের স্লাইডেই বললাম যে আত্মকর্মসংস্থানকে এগিয়ে নেওয়ার জন্য অর্থাৎ সহায়তা কারী বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এগুলো আমাদের জানা উচিত। ১ম টি হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এটি আত্মকর্মসংস্থানে সহায়ককারী প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে বাংলাদেশের ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান? তাহলে সঠিক উত্তরটি হবে শিল্প মন্ত্রণালয়। তাহলে কি করে এই প্রতিষ্ঠানটি? নির্দিষ্ট ফি এর বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান এবং উদ্যোগ উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন। তাহলে বিশেষ করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এই কর্মসংস্থান অর্থাৎ আত্মকর্মসংস্থানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে কর্মসূচিগুলো তারা সম্পাদন করে তা হলো কিভাবে ক্ষুদ্র শিল্প স্থাপন করা যায় এবং ব্যবস্থাপনা করা যায় সেই সম্পর্কে তারা সহযোগিতা করে, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণে সহযোগিতা করে এবং মহিলা উদ্যোক্তাদের কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকটিকেও তারা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যায়। এবার আসো আত্মকর্মসংস্থানে সহায়তাকারী আরো একটি প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেই। মহিলা বিষয়ক মন্ত্রণালয়। তোমরা জানো মহিলা বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের উন্নয়ন করার জন্য অর্থাৎ বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এদের মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে বিষয়গুলো জানলাম তা হলো বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলাদের কাজের সুযোগ করে দেওয়াই এদের মেন লক্ষ্য অর্থাৎ প্রধান লক্ষ্য। মহিলাদের মধ্যে কিভাবে কারিগরি দক্ষতা উন্নয়ন করা যায় এই লক্ষ্যে তারা অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কারিগরি প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে কোন মন্ত্রণালয়? মহিলা বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থী এবার আসো বাংলাদেশে আরো একটি আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ অর্থাৎ সহায়তাকরণকারী প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেই। তা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সংক্ষেপে বলে বিআরডিবি। গ্রামের দুস্থ ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে জীবিকা উপার্জন করতে পারে। এবার আসো আত্মকর্মসংস্থানে সহায়তাকারী আরেকটি প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেই। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে জানো যে এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। তোমরা জানো অনেক গ্রামের মহিলা রয়েছে বা দুস্থ গরিব মানুষ রয়েছে যারা কিন্তু প্রশিক্ষণ নিয়েই সেই প্রশিক্ষণ শেষে ওই কাজটি দিয়ে তারা জীবিকা উপার্জন করবে এজন্য তারা প্রয়োজন মতো মূলধন সরবরাহ করতে পারে না। অর্থাৎ তোমরা জানো মূলধন ছাড়া কিন্তু কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো একটি কাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্যে ওই প্রতিষ্ঠানটি
কি করে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প এই আন্ডারে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আবার ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। যারা প্রশিক্ষণ গ্রহণ করবে শুধুমাত্র তারাই এই ঋণটি নিয়ে সেই কাজকে এগিয়ে নিতে পারবে। অর্থাৎ নিজেদেরকে আত্মকর্মসংস্থানকার ই কর্মসংস্থান করতে পারবে। অর্থাৎ নিজের জীবিকা উপার্জনের পথটি তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই যুব প্রশিক্ষণ কেন্দ্রের কথা জানো যে এই যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এটি পরিচালিত। কি করে এরা দেশের প্রতিটি থানায় এদের একটি করে কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে তারা বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেয়। তোমরা সকলে জানো হাঁস-মুরগির খামার কিভাবে তৈরি করতে হয়, মৎস্য চাষ কিভাবে তৈরি করতে হয়, বাগান কিভাবে তৈরি করতে হয়, নার্সারির কাজ, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার কিভাবে পরিচালনা করে কারিগরি এবং দক্ষতা বৃদ্ধি করা যায়। এ সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থানের সুযোগ পায়। আমরা যদি পাশের চিত্রে দেখি যে মহিলাটি অনেক যুবক কিংবা যুবতী মহিলা তারা এই প্রশিক্ষণটি গ্রহণ করে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছে। অর্থাৎ আত্মকর্মসংস্থান তাকেই বলব যারা নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করে। তাহলে এই যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারা একটি কাজে দক্ষতা অর্জন করে নিজেদের জীবিকা চালিয়ে যাচ্ছে। তাহলে এই যে তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করে নিজেদের জীবিকা উপার্জন করার পথটিতে যুব প্রশিক্ষণ কেন্দ্র সহায়তা করলো। এজন্যে এটিও একটি আত্মকর্মসংস্থানে সহায়তাকারী একটি অন্যতম প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে জেনে থাকবে নট্রামস এর এই কথা। বিশেষ করে এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। আ তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে নটরামস কোন প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত? শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। এখানে কি করা হয়? এখানে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার চালনার শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানটির প্রধান কাজ। আসতে পারে নটরামসের প্রধান কাজ কি? কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা বৃদ্ধি করাই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। পরিশেষে বলা যায় আলোচ্য প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তাদের এই কার্যক্রমের ফলশ্রুতিতে দেশের অর্থনীতিক উন্নয়ন সাধিত হচ্ছে। অর্থাৎ আজকে বাংলাদেশের অনেক যুবক-যুবতী শিক্ষিত ছেলেমেয়েরা যারা নটরামস থেকে বিভিন্ন কম্পিউটার পরিচালনা, কম্পিউটার প্রোগ্রামিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ফলে তাদের উন্নয়নের পাশাপাশি দেশ এবং জাতি এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কিছু এনজিও রয়েছে অর্থাৎ কিছু বেসরকারি সংস্থা যাদের কাজেই হলো গ্রামীণ যুব এবং মহিলাদের অর্থাৎ দারিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানে সহযোগিতা করা। এমন কিছু এনজিও রয়েছে যারা বেকার যুব সমাজকে জীবন জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে চলছে। যেমন আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি ব্রাক, আহসানিয়া মিশন প্রশিক্ষণ ইত্যাদি। মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, আমি স্লাইডের মধ্যে একটি আজকের এই ক্লাস শেষে তোমরা কতটুকু কি শিখতে পারলে সে সম্পর্কে একটি মূল্যায়ন তোমাদের সামনে তুলে ধরেছি। এসএসসি পাঠ শিক্ষা কম্পিউটারের পারদর্শী। বাড়িতে সে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায়। মেয়েটির নাম ছিল শেখা। সে বাড়িতে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায়। ভালো কথা। দিন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। তার ইচ্ছা কম্পিউটারে আরো প্রশিক্ষণ গ্রহণ করা যাতে সে এই ক্ষেত্রটিকে কর্মসংস্থানের উপায় হিসাবে গ্রহণ করতে পারে। নিচের কোন সংস্থা থেকে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে? তাহলে কম্পিউটার প্রোগ্রামিং শিখিয়ে গে গ্রামের ছেলেমেয়েদের উন্নতি করতে চায় শিখা এবং সে এখান থেকে জীবিকা উপার্জনের পথ খুঁজতে চায়। তাহলে সেখানে সে কোথা থেকে এই সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবে? নটরামস। তোমরা জানো যে নটরামস কম্পিউটার পরিচালনা এবং প্রোগ্রামিং পরিচালনা, কম্পিউটার চালনায় সহযোগিতা করে থাকে, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে।
আমরা একটু আগেই শিখলাম পূর্বের স্লাইডে। এবার আসো উদ্দীপকে বর্ণিত কাজটিকে ভবিষ্যতে শিকার আত্মকর্মশালার উপায় হিসেবে অংশগ্রহণ গ্রহণ করার যৌক্তিক কারণ। সামাজিক অবস্থান ভালো বলে, বাজারে চাহিদা ভালো বলে, নাকি শিক্ষার্থীদের অনুরোধে এবং কম্পিউটার পরিচালনায় অধিক পারদর্শী হওয়ার জন্য? তাহলে কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বাড়ির কাজ হলো আত্মকর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর বর্ণনা লিখে রাখবে খাতায়। আজকের এই অনলাইন ক্লাসটি মনোযোগের সহিত অনুসরণ করার জন্য আবারও সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।